হ্যালো এভরিওয়ান, আরেকটা এলিট ফ্রিল্যান্সার আড্ডায় চলে আসলাম। এলিট ফ্রিল্যান্সার আড্ডাটা বেসিক্যালি আমাদের কর্মী যে সমস্ত স্টুডেন্টরা খুব ভালো একটা পর্যায়ে চলে গেছে ফ্রিল্যান্সিং করে, তাদেরকে নিয়ে আসলে একটা ছোট্ট লাইভ আমরা করি, যেখানে আসলে তাদের ইনসাইট, তাদের মতামত, তাদের স্ট্র্যাটেজিগুলো আমরা আসলে সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আসলে নতুন যারা আছে তারা উপকৃত হয়। পাশাপাশি অনেক সময় অনেকের স্ট্র্যাটেজিক্যাল কিছু গ্যাপ থাকে, লাইক আমি একভাবে কাজ করতেছি কিন্তু আরেকজন আরেকভাবে সাকসেসফুল হয়েছে। সো এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু তাদের আসলে আপগ্রেড করতে হেল্প করে। তার জন্য আমাদের এলিট ফ্রিল্যান্সার আড্ডা। এবং আজকে কিন্তু আমরা বিগ একজন পার্সনকে নিয়ে আসছি, যে খুব অল্প সময়, ঠিক অল্প সময় না, 6-7 বছর লং টার্ম, এই লং টাইমের ভিতরে 6-7 বছরের মতো প্রায় ফাইবার এবং আপওয়ার্ক দুইটা বিগ মার্কেটে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। প্রায় 700-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে রায়হান। তার একটা টিমও আছে এবং সে অনেক রিমোট লোকেশন থেকে আসলে ফ্রিল্যান্সিং করতেছে। তো ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল কুড়িগ্রাম পলিটেকনিকে আমরা যখন গেছিলাম তখন। সেই সময় থেকে আসলে ওর মধ্যে ফ্রিল্যান্সিং এর একটা টেন্ডেন্সি ছিল, ফ্রিল্যান্সিং করা। তো গতানুগতিক ভাবে সবাই আসলে চিন্তা করে যে আমি আসলে পলিটেকনিক্যালে পড়াশোনা করলাম, সো ডিপ্লোমা শেষে আমি হয়তো একটা ভালো জব করব বা গভর্নমেন্ট জবগুলোতে ট্রাই করব। বাট ওরা একদম শুরু থেকেই ফ্রিল্যান্সিং এর একদম নেশার মতো ছিল, এবং অনেক অনেক স্ট্রাগল, অনেক অনেক গল্প আছে। So, আমরা আজকে সব শুনবো। এই রায়হান, কি অবস্থা? জি ভাইয়া, ভালো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি। আচ্ছা, তো প্রথমেই আমরা আসলে এই যাত্রাটা আসলে কেমনে শুরু হয়েছিল? 2020 থেকে তুমি ট্রাই করতেছো, তখন পলিটেকনিক্যালে পড়াশোনা করতেছো, 23-এ আবার পলিটেকনিক্যাল থেকে শেষ করে বের হইলা, তারপরে ফ্রিল্যান্সিংটাকে আসলে কমপ্লিট একটা পেশা হিসেবে নিয়ে এখন টিম নিয়ে কাজ করতেছো। পুরো জার্নিটা আসলে স্টার্টে আমরা একটু শুনতে যাবো। জাস্ট সেকেন্ড ভাইয়া। হ্যাঁ, শিওর। আর আমরা লাইভে যারা আছি অবশ্যই কমেন্ট করব, লাইভে জি কমেন্ট ভাইয়া, নিব আমরা। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ। জি আমি বেসিক্যালি শুরু করেছিলাম 2000, মানে আমার ফ্রিল্যান্সিং এ এই সেক্টরের স্বপ্নটা আমার 2018 থেকে প্রায়। যখন আমার ফোন ছিল, একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, যেটা ছিল 3G। ওই টাইম তো 4G ছিল না মেবি। ওইটা থেকেই শুরু। ফার্স্ট আমি ফোন দিয়েই মাঝে মধ্যে একটু কোডিং করতাম। প্লাস হলো মানে আপনার ফেসবুকে যে আগে সবাই চালাইতো, অটো লাইক, দেন অটো কমেন্ট, সামথিং ওই টাইপ সাইড আমি ফোন দিয়ে আগে ওই সময় বিল্ড করতাম। দেন ওখান থেকে আচ্ছা একটা আচ্ছা টেন্ডেন্সি ছিল যে আমি ফিউচারে হইলে অনলাইনে কোনো কিছু করব। আচ্ছা এই আচ্ছা থেকেই 2000, যদিও আমার হলো বিগ অ্যাপ ছিল, ওখানে গ্যাপ ছিল, আমার ল্যাপটপ বা কোনো কিছু ছিল না। পরে যখন আমি মাদ্রাসা স্টুডেন্ট আমি, পরে যখন দাখিল এক্সাম দিলাম, দাখিল এক্সাম দেওয়ার পরে দেন আমি অনলাইন অ্যাডমিশনের জন্য ট্রাই করলাম। ফার্স্ট করছিলাম রংপুর গভর্নমেন্ট কলেজ, ওখানে পাইছিলাম। দেন আচ্ছা সেকেন্ডলি ছিল আমার হলো পলিটেকনিক। পলিটেকনিক আসলে কি আমি জানতাম না ওইভাবে ওই সময়। আচ্ছা আচ্ছা পরে গিয়ে শুধু জাস্ট অ্যাপ্লাই করে রাখছি। পরে দেখি যে কুড়িগ্রাম পলিটেকনিকে আসছে কম্পিউটারে। দেন মাইগ্রেশন ছিল, অফ করে দিছি। দিয়ে ওই রকমই পরে চিন্তা ভাবনা করে দুইটা থিঙ্ক করে পরে যে চিন্তা করে যে পলিটেকনিকে যাব। আচ্ছা আচ্ছা দেন পলিটেকনিকে গেলাম। যাওয়ার পরে ওখানে একটু মোটামুটি আমি আগে থেকে রিসার্চ করতাম যে যদিও ফ্যামিলি কন্ডিশন ওই রকম খুব একটা আমারই ভালো ছিল না, যার আচ্ছা আচ্ছা কারণেই একটু দেখা লাগতো সবসময় যে ফ্যামিলিকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, বা এই সেক্টরে যদি কোনো ভালো ফিউচার বিল্ড করা যায়। হুম হুম দেন শুরু হলো জার্নি 2019 থেকে 20-এ, যখন আমি ফার্স্ট সেমিস্টার এক্সাম দিয়ে সেকেন্ড সেমিস্টারে উঠলাম। ওই সময়ে আমার হচ্ছে হলো আমাকে একটা বাসা থেকে ল্যাপটপ নিয়ে দেওয়া হয়। আমার আব্বু আর বড় আব্বু দুজন মিলে নিয়ে দিছিল। পরে ওইটা আমাকে নিয়ে দিছিল 2020 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। দেন 29 তারিখে আমি একটা রেকর্ডেড ক্লাসে অ্যাডমিশন নিই ওই আচ্ছা সময়। আচ্ছা 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 যদিও কোডম্যান বিডি বা অন্য কোনো সেক্টর সম্পর্কে আমার আইডিয়া ছিল না। হুম ওখান হুম থেকে আমার ওয়ার্ডপ্রেসের জার্নি শুরু। ওখান থেকে আমি আচ্ছা ওয়ার্ডপ্রেস শিখি। দেন ওখানে মোটামুটি কয়েকটা ফাইবার ফাইবার একটা অ্যাকাউন্ট খুললাম মার্চের দিকে এসে, সরি মে মাসের দিকে, 3 মাস পরে। হুম হুম অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্টে আমি 12টা না 13টা প্রজেক্ট কমপ্লিট করি। ওই আচ্ছা আচ্ছা সময় আমার
অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তারপর ওই সময় থেকে আবার হলো ট্রাই করলাম যে ওই মনে হয় আমাকে দিয়ে হবে না। একটা অ্যাকাউন্ট গেল। দেন ট্রাই করলাম এলইডিপি, যে কোর্স করাইতো ওই সময়। রাইট। এলইডিপি তে কোর্স করলাম গ্রাফিক ডিজাইনে। গ্রাফিক ডিজাইনে কোর্স করতে গিয়ে ল্যাপটপের কন্ডিশন ঐরকম খুব একটা ভালো না। আচ্ছা। পরে কিছু প্রজেক্ট করলাম গ্রাফিক্সে। দেন ওই প্রোফাইলে আবার আমি হলো ওয়েব ইউজ করলাম। 2021 নভেম্বরে যখন আমি কোডম্যান বিডিতে অ্যাডমিশন নিই, আচ্ছা। ওই সময় পরে ওয়েবে সুইচ করলাম। ওখান থেকে আবার ওয়েব জানি এবার স্টার্ট নতুন করে। ধীরে, ধীরে কাজ পাওয়া শুরু হয়ে গেল। দেন আস্তে, আস্তে পরে একটা পর্যায়ে এসে এখন টপ রেটেড। আলহামদুলিল্লাহ ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ২ টাতেই। ২ টা মার্কেটপ্লেসে টপ রেট। আচ্ছা, ইফতেখার জানতে চাইছে যে কততম ব্যাচের? বেসিক্যালি ও ৩ টা ব্যাচ আমাদের ছিল, 94, ১১০ এবং ২১১। ৩ টা ব্যাচ আসলে আমাদের জি। কোর্স কমপ্লিট করছে। ডিফারেন্ট ৩ টা ব্যাচে আরকি। ওকে, তো রায়হান, ফাইবার আপওয়ার্ক ২ টা মার্কেটপ্লেসে টপ রেটেড। আমরা জানি আসলে ফাইবারে টপ রেটেড পাওয়া রিয়েলি টাফ, যেটা তুমি অলরেডি অ্যাচিভ করে ফেলছো ভেরি রিসেন্টলি। আমি যদি একটু ডিফারেন্সিয়েট করতে বলি, আপওয়ার্ক মার্কেটপ্লেস, ফাইবার মার্কেটপ্লেস, ২ টা মার্কেটপ্লেসেই তুমি টপ ফ্রিল্যান্সার, ২ টা মার্কেটপ্লেসই এক্সপ্লোর করছো। সো কোন জি। মার্কেটপ্লেসটা আসলে কার জন্য ভালো, বা স্টার্ট করার জন্য কোনটা ভালো, বা স্ট্র্যাটেজিক্যালি যদি কেউ টেকনিক্যালি ভালো হয় সেক্ষেত্রে কোনটা ভালো, পাশাপাশি কি নিয়ে কাজ করতেছো রাকিব জানতে চাইছে। তো একটু শেয়ার করো। জি ভাই। বেসিক্যালি ফাইবার আপওয়ার্ক ২ টাই বেস্ট। যদি আপওয়ার্ক দেয়ার হ্যাভ লাইক আ লট অফ লিমিটেশনস। বিট কেনা লাগে। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম সবারই সমস্যা, বিট কিনতে গেলে ডলার লাগে। ডলারের জন্য মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড। বাংলাদেশে আবার ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলে সেক্ষেত্রে লাগে পাসপোর্ট লাগে। এখানে একটা অপশন, সেটা হলো পেওনিয়ার। পেওনিয়ার হলো ডুয়াল কারেন্সি কার্ড নিতে গেলেও মিনিমাম $100 আর্নিং লাগে। রান করো। সেক্ষেত্রে নতুনদের জন্য পেওনিয়ারটা একটু টাফ, সরি আপওয়ার্ক একটু টাফ। যদিও ফ্রি বিট দেয় মান্থলি, ওইটা দিয়ে ট্রাই করতে পারে। যদি লাক ভালো থাকে হয়তো বা ২-১টা অর্ডার আসলে, একটা অর্ডার আসলে ওইটা দিয়ে আবার বিট নিতে পারবে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে মেন বিষয়। আর ফাইবারে, বর্তমানে ফাইবারে বায়ারের থেকে সেলার বেশি হয়েছে, সব থেকে বড় কথা। এখানে হচ্ছিল মেইন স্ট্র্যাটেজি। যদি কেউ ভালো ভালোভাবে কাজ করতে চায় সেক্ষেত্রে ভালো একটা গাইডলাইন প্রয়োজন। দেন ওই গাইডলাইন অনুযায়ী আস্তে আস্তে আগাইতে হবে। যখন ভালো গাইডলাইন পাবে, আস্তে আস্তে আগাবে যখন, তখন নিশ্চয়ই ভালো কিছু করতে পারবে। সেক্ষেত্রে সব থেকে যেটা সেফ, সেটা হচ্ছে হলো এমন কোনো মেন্টরের হেল্প নেওয়া যিনি এটা সম্পর্কে প্রপারলি জ্ঞান রাখে। কারণ যে কেউ একজন যদি নতুন কেউ ফাইবার অ্যাকাউন্ট খুলে গিগ দিয়ে রাখতে পারে, তার গিগ র্যাঙ্কও করবে না, পাশাপাশি সে কোনোভাবেই কাজ পাবে না, হয়তোবা কোনো এক সময় হতাশ হয়ে ফিরে যাবে। রাইট। আর হচ্ছিল আমি কাজ করি বেসিক্যালি এখন বর্তমানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই সেক্টর নিয়ে। ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। ওকে, চমৎকার, চমৎকার। রায়হান জানতে চাইছে, আচ্ছা ওয়ার্ডপ্রেসের কোডিং, ওয়ার্ডপ্রেস নাকি কোডিং? ওয়েব ডিজাইন দিয়ে শুরু করছে, ফার্স্টে হচ্ছে আমাদের সিএমএস বেস কাজগুলো শিখছে। আচ্ছা, সেটার উপরে কাজ করতেছে। অ্যাকাউন্ট খোলার কতদিন পর কাজ পাইছিলেন আরিফুল ভাইয়া জানতে চাইছে। ওইটা ভাইয়া হ্যাঁ। ২০০০ যখন ২০ সালে ছিল, প্রথম প্রোফাইলটা ছিল, ওইটা পাইছিলাম না আমি ১২ দিন না ১৩ দিন পরে কাজ পাইছিলাম। যদিও ওই সময় আচ্ছা, কম্পিটিশন কম ছিল অনেক। কম ছিল। বর্তমান কম্পিটিশন অনেক বেশি। যদি নতুন কেউ আসে সেক্ষেত্রে ধৈর্য নিয়ে লেগে থাকা লাগবে। পাশাপাশি আবার ট্রাই করা লাগবে আউটসাইড, লাইক লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, রাইট। তারপরে লাইক গুগল। এগুলো ট্রাই করে যদি ২-১টা ক্লায়েন্ট যদি ফাইবারে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে ফাইবার প্রমোট করে। যখন ফাইবার প্রমোট করবে ওই সময় আরো কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় বেশি। বেড়ে যাবে, রাইট। আচ্ছা, ক্লায়েন্ট কনভিন্সিং এর জন্য আসলে অনেক টেকনিক লাগে। অনেকে অনেকভাবে ক্লায়েন্ট কনভিন্স করে। ক্লায়েন্ট কনভিন্স বলতে, একটা ক্লায়েন্ট আমাকে ইনবক্সে মেসেজ করলো, ইন্টারভিউ স্টেজে আছি, একে আসলে কনভার্ট করা অর্ডারে, হোক ফাইবারে অর্ডার অথবা আপওয়ার্কে জবে। সো এই জায়গায় তোমার আসলে স্ট্র্যাটেজিটা কেমন অ্যাপ্লাই করো, বা একটা ক্লায়েন্টের সাথে মিটিং এর ক্ষেত্রে কি ফিজিবল ভিডিও মিটিং করো না মেসেজ কনভার্সন করো? স্ট্র্যাটেজিটা কি তোমার আসলে ওকে কনভিন্স করার জন্য একদম ইনিশিয়াল স্টেজে? আমার ভাইয়া ইনিশিয়াল স্টেজে আমি ট্রাই করি প্রথমে যে বায়ার যদি অ্যাভেলেবেল হয় ভিডিও কনফারেন্স করা। কারণ যখন ভিডিও একটা জুম মিটিং করি, ওই টাইম বায়ারের কনফিডেন্স আরো অনেক গুণ বেড়ে যায়। যদি মেসেজে কনভার্সন করি বাকি ১০ জনের মতো, যদি কাজ পাওয়ার
পসিবিলিটি লাইক 30% থাকে, ভিডিও মিটিং করলে 70% বেড়ে যায়। বেড়ে যায়। রাইট। ভিডিও মিটিংটা আমি রিকমেন্ড করি। সেক্ষেত্রে একটু মোটামুটি লেভেলের ইংলিশ সবাইকে জানা লাগবে। যদিও আমি ১ম এ ইংলিশ ওইভাবে জানতাম না। একটু মোটামুটি বুঝতে পারতাম। পরে আস্তে, আস্তে এখন ভাইয়ার সঙ্গে মিটিং করতে, করতে মোটামুটি এক্সপার্ট লেভেলে চলে এসেছি। চলে এসেছে। এটা আসলে একটা সাহসের ব্যাপার। একটা সময় ১ম যে ভয় লাগাটা ৫-১০ টা মিটিং করলে আসলে ভয়টা কেটে যায়। কমন কিছু কথাই আমরা আসলে বলি। সো এটা ম্যানেজ করা খুব হ্যাঁ, আহামরি কিছু না। ট্রু। আচ্ছা, সো এই যে আমি যদি একটু বলি ডিপ্লোমাতে তুমি দেখলা তোমার ব্যাচমেট যারা আছে সব চলে যাচ্ছে হচ্ছে জব সেক্টরে বা পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতেছে। সো তুমি আবার পুরো ডিফারেন্ট একটা সেক্টরে। তো ওই সাহসটা আসলে তোমার কিভাবে হয়েছিল যে আসলে আমি ফ্রিল্যান্সিং করব, আমি অন্যদের মতো আসলে একদম পুরো ডিফারেন্ট একটা থিংকিং। সো এই জিনিসটা আসলে তোমার মধ্যে কিভাবে গ্রো করছিল? এটা হয় বেসিক্যালি বলতে গেলে যখন দেখি যে জব সেক্টরের অবস্থা, সেলারি তো আহামরি ঠিকভাবে দেয় না। পাশাপাশি আবার অনেক প্রেশারে রাখে। লাইক একটা টার্গেট দিয়ে রাখে। এই টার্গেট জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। কারণ যদি অ্যাচিভ না করতে পারি, বাবা-মা বা অন্য সবাইকে তুলে গালাগালি করবে। এই সেক্টরটা এই দিকটা আমার ভালো লাগে না। যার কারণে আমি ট্রাই করি যে নিজে কোনো কিছু করার। যদি পারি নিজে কোনো নিজে কোনো কিছু করতে, তাইলে ওইটা বেস্ট হবে। ওখান থেকেই শুরু করা। যদি আমি ২০২২ সালে লেভেল 2 সেলার হই, ২০২০ এ স্টার্ট করছিলাম। ফার্স্ট প্রোফাইল যাওয়ার পরে দেন ২১ নভেম্বরে হই লেভেল 1, ২২ লেভেল 2 অ্যান্ড লাস্ট ২৬ টপ রেটেড। যখন লেভেল 2 টপ হইছি, তখন নিজের প্রতি একটা আলাদা কনফিডেন্স চলে আসছে যে জব আমাকে দিয়ে হবে না। আমি যা করব ইনশাল্লাহ এই সেক্টরেই করব। চমৎকার, চমৎকার। সালাম জানিয়েছেন মুক্তাদি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ার্ডপ্রেস আচ্ছা এটা অনেকের কমন একটা কোয়েশ্চেন থাকে যে বাবা ওয়ার্ডপ্রেসে কাজ শিখতেছি, অনেক সময় দেখা যাচ্ছে মার্কেট প্লেসে একটা স্কিলের কাজ পাওয়া টাফ হয়ে যাচ্ছে। একটা স্কিল মানে সিএমএস একটা জানতেছে সে, মাল্টি সিএমএস অর্থাৎ তার কি আসলে উইক শপিফাই এই হ্যাঁ, জিনিসগুলো কি জানা উচিত কিনা রায়হান? জি ভাইয়া, যদি কেউ মাল্টি সিএমএস জানে সেক্ষেত্রে তার প্লাস পয়েন্ট। কারণ ওয়ার্ডপ্রেসে যদি একটা বায়ার আসে, সেক্ষেত্রে যদি সে ৩ টা বা ৪ টা সিএমএস জানে, সেক্ষেত্রে তার ৪ টা বায়ার পাওয়ার পসিবিলিটি আছে। যখন সে পাবে, লাইক ৪ টা বায়ার পেলেও কমপক্ষে ২ টা কনভার্ট করতে পারবে। সেক্ষেত্রে কাজ করা বা পাওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যায়। ভেরি ট্রু, ভেরি ট্রু, ভেরি ট্রু। বোরহান সালাম জানাইছিলাম ইসলাম ভাইয়া। আচ্ছা, ফাইবার ব্যান হওয়ার পর ফাইবারে কিভাবে ঘুরে দাঁড়াইলা? ইউটিউব থেকে নাসির ভাইয়া কোশ্চেন করছে। ও, ফাইবারের জার্নিটা বলতে যখন আমি শুরু করছিলাম, ওই সময় আমার না ছিল এনআইডি কার্ড, না ছিল কোনো কিছু। ওই সময় ফার্স্ট ফাইবারটা আমি খুলছিলাম আমার বাবার এনআইডি কার্ড দিয়ে। ও আচ্ছা, আচ্ছা। ওই সময় ওটা চলে যায়। দেন সেকেন্ডলি তারপর ওই সময় আমার অ্যাকাউন্ট ছিল না। মানে আমার এনআইডি কার্ড ছিল না। কারণ এনআইডি কার্ড হওয়ার মতো বয়স ওই সময় আমার হয়নি। আচ্ছা, আচ্ছা। দেন তারপর হলো আমি অ্যাকাউন্ট খুলি আমার বড় আব্বুর এনআইডি কার্ড দিয়ে। বর্তমান যেটা টপ রেটেড। ওইটা ঐরকমভাবে চালাইছি। চালানোর পরে আমি সব নাম বা পিকচার সব আমার দিয়ে রাখছিলাম। দেন যখন রিসেন্টলি ফাইবার ভেরিফিকেশন চাইলো কিছুদিন আগে, হুম। লাইক ৮-৯ মাস বা ১ বছর হবে মেবি। যখন চাইলো ওই সময় আমি আমার এনআইডি কার্ডও ছিল, ড্রাইভিং লাইসেন্সও ছিল। ওটাতে ভেরিফাই করতে। এনআইডি কার্ড দিয়ে আমি ভেরিফিকেশন করে নিছি। ওইটা আমার নামে। বর্তমানে এখন টোটালি আমার সবকিছু। ফ্যান্টাস্টিক। সো এটা কিন্তু নিয়ম আছে ফাইবারে, হ্যাঁ? আমাদের যদি বয়স না হয়, আমরা লিগ্যাল কোনো গার্ডিয়ানের ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো এবং যখন হ্যাঁ, আমার এনআইডি হয়ে যাবে অ্যাকাউন্টটাকে আসলে ট্রান্সফার করে যায়। খুব ভালো একটা সিস্টেম করছে এটা। সৌরভ ভাইয়া সালাম জানাইছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, এখন এই যে ফাইবারে টপ রেটেড হইলাম, আমি যদি বলি টপ রেটেড হওয়ার মূল মন্ত্রটা কি ফাইবারে? ফাইবারে আমাদের অনেক মানে আমাদের নিজের এবং অনেক ফ্রিল্যান্সারে আটকে আছে লেভেল 2 তে। রিকোয়ারমেন্ট অনেক আগে ফিল আপ করে ফেলছে। ৪ বছর ৫ বছর হয়ে গেছে টপ রেট পাচ্ছে না। তোমার কাছে আসলে কি মনে হয়েছে যে টপ রেট পাওয়ার জন্য সাকসেস স্কোর থেকে শুরু করে কি ফ্যাক্টর তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে? ভাইয়া আমার কাছে বেসিক্যালি যেটা মেইন মনে হয় সবথেকে বেশি, সেটা হচ্ছে হলো হিডেন ফিডব্যাক। যেটা বায়াররা কাজ কমপ্লিট করে নেওয়ার ১ দিন পর থেকে ৩ দিনের মধ্যে বায়াররা ফিডব্যাক দেওয়ার একটা অপশন পায়। ওই ফিডব্যাকটা রাইট। সবথেকে বেশি ম্যাটার করে টপ রেটেড বা অন্য কিছু অন্য কিছুতে গিয়ে। আমি অলওয়েজ ট্রাই করি বায়ারকে সর্বোচ্চটা দিয়ে হেল্প করা। দেন তারা যখন ফিরে আসে কোনো কিছু চেঞ্জ নেওয়ার জন্য, উইদাউট এনি কস্ট আমি তাদেরকে করে দিই। সেক্ষেত্রে তারা আমার হিডেন ফিডব্যাক বা অন্য কিছু ওইটা ওরা প্রপারলি ভালোভাবেই নেয় এবং ভালোভাবেই দেয় রাইট। সবকিছু।
ওকে। আর তুমি কি সাবস্ক্রিপশন ইউজ করতেছো মান্থলি? আর অ্যাড এর ব্যাপারটা যদি একটু বলতা ফাইবারে। ফাইবার অ্যাডস ভাইয়া আগে অনেক ভালো ছিল টোটালি বলতে গেলে। লাইক যদি $300 স্পেন্ড করি সেক্ষেত্রে 2000 ইউএসডি এমনিতে চলে আসতো। কিন্তু বর্তমান চলে আসছে। অ্যাডের অবস্থা অনেক বাজে। আচ্ছা। যদিও রিটার্ন ওইভাবে আসে না। অ্যান্ড আমি সাবস্ক্রিপশন ইউজ করি, সেটা হচ্ছিল সেলার প্লাস। Fair. ওইটা আমি অ্যানালিটিক্স দেখার জন্য, পাশাপাশি ফাইবার সাকসেস ম্যানেজার একজন থাকে মিটিং কল। ডেডিকেটেড আর ঘন্টার জন্য মিটিংয়ের জন্য। ওইটা আমি হয়তোবা যদি আমার কোনো কিছু মনে হয় ডিরেক্ট ওনাকে জিজ্ঞেস করি মিটিংয়ে নিয়ে, দেন উনি ওটা প্রপারলি ওইভাবে সলভ করে দেয়। দেন ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম কিছুদিন আগে যে টপ রেটেড পাবো কিনা। উনি ওইভাবে আচ্ছা এটা আচ্ছা। বলতে পারে না যে এটা ইন্টারনাল টিমের বিষয়, এটা ওনারা দেখাশোনা করে। আর পাশাপাশি উনি কিছু রিকোয়ারমেন্ট দিছে যে, যেটা হলো কিছু সেক্টরে ফাইবার বর্তমান টপ রেটেড বেশি দিচ্ছে। এআই ডেভেলপমেন্ট, দেন লাইক ইমেল মার্কেটিং, যারা প্রপারলি করতে পারে ওইরকম সেক্টরে ফাইবারে ফাইবারের হচ্ছে হলো ব্লগে দেওয়া আছে অলরেডি কিসে দিচ্ছে। যদিও আমার পাওয়ার পসিবিলিটিটা খুব কম ছিল, কারণ আমার গিগুলা ওই ক্যাটাগরিতে ছিল না। যদি ভাবছিলাম যে আস্তে আস্তে ট্রান্সফার করবো, চেঞ্জ করতেছি আস্তে আস্তে, বাট তারা রিসেন্টলি আলহামদুলিল্লাহ দিয়ে দিয়ে দিছে। সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ট্রু, ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, সো একটা ক্রাইসিস কোয়েশ্চেন করছে ইউটিউব থেকে, বর্তমানে কি ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কমে গেছে কিনা, রিয়েলিটি কি? আর ফেসবুক গ্রুপে ওয়ার্ডপ্রেসকে হেট করতে দেখা যায়, কাজ আসলে নাই এরকম মনে করতেছে, এটা কি অ্যাকচুয়ালি ট্রু কিনা বা স্কিল ইস্যু কিনা? আচ্ছা হ্যাঁ, ফার্স্ট অফ অল স্কিল ইস্যু তো অবশ্যই। মার্কেট প্লেসে আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলি, ওই অ্যাকাউন্টে আমার কাছে কিছু 2টা 3টা অর্ডার ঢুকলো, বাট আমি রেটিং খারাপ খাইলাম, সেক্ষেত্রে অ্যাকাউন্ট তো গ্রো করা পসিবল না। প্রথম দিকেই ধাক্কাটা খেয়ে দেখা যাচ্ছে যে অনেকে মানে ঝরে যাচ্ছে তার অ্যাকাউন্টে। ফাইবার দেখলো যে এই ছেলেটাকে আমি 3টা অর্ডার দিলাম, এই ছেলেটাকে আমি 3টা অর্ডার দিলাম, এই 3টাতেই 5 স্টার নিয়ে আসলো, বাট আরেকজন 3টার মধ্যে 2টাতে খারাপ রেটিং খাইলো, স্বাভাবিকভাবে আমার গিকটা পিছনে চলে যাবে বা আমার কাছে আর নক আসবে না। কারণ সে তো ফাইবারেও অবশ্যই। কিন্তু ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। একটা ক্লায়েন্ট ওর কাছে অনেক ইম্পর্টেন্ট। একটা ক্লায়েন্ট যদি ডিস্যাটিসফাইড হয়ে বের হয়, ও কিন্তু ফাইবার আর ইউজ করবে না। সো দ্যাটস ওয়াই ফাইবারও চায় সবসময় যে সেলাররা ভালো ফিডব্যাক পাচ্ছে, ক্লায়েন্টকে পজিটিভলি ক্লোজ করতেছে, হিডেন রিভিউ ভালো আসতেছে, তাদেরকে সে বারবার মানে অর্ডার করে। সো দ্যাটস ওয়াই এটা একটা ফ্যাক্টর। নাম্বার 2 হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করতেছে 2014-15 সাল থেকে অনেক ফ্রিল্যান্সার। মোস্ট অফ দেম কমন কিছু জায়গা নিয়ে নিছে অলরেডি, যেমন ওয়ার্ডপ্রেসের ফুল ওয়েবসাইট, ই-কমার্স, তারপরে এলএমএস। সো দ্যাট আমাদের লার্নাররা কি করে, এই যে ইউটিউব ভিডিও টিডিও যখন দেখে, এই কমন কিছু টপিকই আসলে শিখতেছে এবং সেই টপিকগুলোর উপরেই গিগ দিচ্ছে। আমি কিছু কিছু গিগ, যদি 1 লাখের উপরে গিগ থাকে, 60-70 হাজারের উপরে গিগ থাকে, সেই গিগের উপরে যদি আমি সার্ভিস দেই, তাইলে তো কম্পিটিশন অনেক হাই হবেই, অর্ডার আসতে অনেক সময় লাগবে। তো তার মানে কি, আসলে ওয়ার্ডপ্রেসের ডিফারেন্ট ছোট ছোট নিশগুলো, ছোট ছোট সার্ভিস গুলো যেগুলো আছে, একটু খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনগুলোতে আসলে কম কিওয়ার্ড আছে, মানে গিগ কম আছে, কম্পিটিশন কম আছে, এরকম কিছু সার্ভিস খুঁজে বের করতে হবে। ওয়ার্ডপ্রেস তো বিশাল একটা সেক্টর, এটা আমি যে কোনো টাইপের ওয়েবসাইট বানাইতে পারি, প্লাম্বিং ওয়েবসাইট, ইলেকট্রিশিয়ান ওয়েবসাইট। আমার বড় নিশে যাওয়ার কি দরকার? আমি এরকম ছোট কিছু নিশ অথবা ছোট কিছু সার্ভিস বেস জিনিস যদি খুঁজে বের করতে পারি, ইট ওয়ার্কস। প্রত্যেকদিন আমাদের সাকসেস স্টোরিসে ওয়ার্ডপ্রেসের উপরে যারা কাজ পাচ্ছে, ওয়ার্ডপ্রেসের উপরে যারা লেভেল 1 লেভেল 2 পাচ্ছে, প্রত্যেক দিনই পোস্ট আসতেছে। সো স্ট্র্যাটেজি থাকতে হবে মার্কেট প্লেসে আসলে। হ্যাঁ, আমি ভিডিও দেখলাম 2-3 বছর আগের একটা ভিডিও দেখে আমি গিগ দিয়ে দিলাম, এটা এখন আর ওভাবে কাজ করে না। আচ্ছা, রায়হানের জি কাছে একটা কোশ্চেন আমার। এই জি ভাই। অবশ্যই মার্কেট প্লেসে 2 ধরনের ক্লায়েন্ট আসে, কিছু হচ্ছে লো বাজেটের ক্লায়েন্ট, কিছু হাই পেইং ক্লায়েন্ট। অনেকে শুধু হাই পেইং ক্লায়েন্টের কাজ করে, তাদের থিঙ্কিং হচ্ছে ভাই আমি মাসে 10টা কাজই করব, বড় কাজ শেষ, এত প্যারা নিতে পারবো না। আবার অনেকে কি করে যে আমি সব ধরনের ক্লায়েন্টই নিব, লো বাজেটের কাজও থাকবে আমার কাছে, হাই পেইং ক্লায়েন্ট যারা তাদেরও থাকবে। এই দুটাকে স্ট্যাটিস্টিক্যালি তুমি ডিফারেন্সিয়েট করো কিভাবে, বা তুমি কি সব মানে আবার একটা ফ্যাক্টর থাকে যে মার্কেট প্লেসে আমার কাজের যদি রোল আউট কম থাকে, অর্থাৎ ফাইবার আমার 10টা ক্লায়েন্ট পাঠাইলো, আমি আসলে কনভার্ট করলাম কম, একটা বা দুইটা, সেক্ষেত্রে কনভার্সন রেশিও কম থাকার কারণে কিন্তু পরবর্তীতে অর্ডারের সংখ্যা কমে যায়। তো এই জায়গাটাতে জি তুমি ভাই। আসলে কিভাবে মানে মেনটেন করো আর কি, হাই পেইং ক্লায়েন্ট, লো পেইং ক্লায়েন্ট? মেইন বিষয় হচ্ছিল ক্লায়েন্ট যখন আসে, আমি ফার্স্ট যেটা বলছি যে ওদেরকে ট্রাই করে জুমে নেওয়া। যদি জুমে নিতে পারি সেক্ষেত্রে বাজেট মোটামুটি ভালো নেওয়া যায়। আর যদি কনভার্সনে করা লাগে, দেখি আমি যদি মানে কাজ অনুযায়ী যদি বাজেটটা আমি নিজে কম্পেয়ার করে দেখি, যদি আমার আচ্ছা কাছে ঠিক মনে হয় করি, যদি না মনে হয় সেক্ষেত্রে বলে যে অন্য কাউকে দিয়ে করে নিতে। কারণ আচ্ছা। কম প্রাইসে একটা
বিগ বাজারের কাজ করে দেওয়া মানে মার্কেট প্লেসটা নষ্ট করা। ট্রু, ট্রু, আর ভেরি ট্রু। বেসিক্যালি যেটা যে বায়ারগুলো বেশি ঝামেলা করে বা ব্যাড রেটিং দেয় বা এমন কোনো বায়ার, সেটা হচ্ছিল যে লো পেইং ক্লায়েন্ট যেগুলা, ওইগুলো রাইট, একটু রাইট, ঝামেলা করে বেশি। ট্রু। যদি হাই পেইড ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে তারা খুব একটা ঝামেলা করে না কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা দেখে কাজের কোয়ালিটি। রাইট, যদি কাজের কোয়ালিটি ঠিক থাকে, তাহলে তারা সুন্দরভাবে অর্ডার অ্যাকসেপ্ট করে রিভিউ দিয়ে চলে যায়। ভেরি ট্রু, ভেরি ট্রু। ফ্যান্টাস্টিক। আচ্ছা, জেসমিন আক্তার একটা কোশ্চেন করছে যে আপওয়ার্কে অনেক আগে থেকে অ্যাকাউন্ট করছি, কাজ করা হয় নাই। আপওয়ার্কে কাজ পাওয়া যায় এই বিষয়ে নলেজ নাই তার। তারপর ওয়ার্ডপ্রেস শিখছে। আপওয়ার্কে কাজ করার জন্য অ্যাক্টিভ হতে চাই, আগের অ্যাকাউন্টে হবে কিনা বা নতুন অ্যাকাউন্ট লাগবে কিনা। সো আপওয়ার্কে যে কোনো টাইমে আমরা আসলে পুরাতন অ্যাকাউন্টে অ্যাক্টিভলি কাজ করা শুরু করতে পারি। আপওয়ার্কে যখন থেকে আমি আসলে অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবো, রোল আউট হবো, তখন থেকে আসলে কাজ আসবে। সো নতুন অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আগের অ্যাকাউন্টই গুড এনাফ। আচ্ছা রায়হান, এখন একটা জি ভাই। লং টার্ম ক্লায়েন্টের গল্প শুনতে চাই তোমার কাছ থেকে। একটা ক্লায়েন্টকে তুমি যখন আসলে কাজ করো, আমরা হয় কি ওয়ান টাইম থিঙ্কিং করি, কাজ আসছে, কাজটা ডেলিভারি করলাম, 5 স্টার নিয়ে শেষ করতে পারলেই শেষ। বাট একে যে আসলে মানে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করার জন্য আসলে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখা, কাজ শেষ হয়ে গেছে তারপরে তাকে পুশ করা, এই তোমার ওয়েবসাইট ঠিক মতো চলতেছে তো, বা আর কোনো ফিচার টিচার লাগবে কিনা, মেনটেনেন্স পারি, আমি অপটিমাইজেশন পারি, বা আরো কি কি স্ট্র্যাটেজি থাকতে পারে একটা ক্লায়েন্টকে লং টার্ম ক্লায়েন্টে কনভার্ট করার জন্য, তোমার কাছে কি মনে হয়? জি ভাই, একটা ক্লায়েন্টকে লং টার্ম কনভার্ট করার জন্য যেটা মেইন বিষয়, সেটা হলো গুড সার্ভিস দেওয়া লাগবে তাদেরকে। যদি সার্ভিস আচ্ছা, আমার খারাপ হয়, সেক্ষেত্রে সে লং টার্ম তো দূরের কথা, নেক্সট টাইম কখনো আমার কাছে আসবে না। অনেকগুলো সেলার আছে, ম্যাক্সিমাম সেলারই ট্রাই করে যে একটা ক্লায়েন্ট একবার 5 স্টার নেওয়া হয়ে গেল, নেক্সট টাইম সে আসে যদি কোনো চেঞ্জ না করে দেয় না। আর যদিও করে দেয়, সেক্ষেত্রে এক্সট্রা অনেক ডলার চার্জ করে। আমি ট্রাই করি, যদি স্মল কোনো ফিক্স হয়, উইথিন দ্য পেজ, আমি যেটা ওয়েবসাইট করেছি ওইটার মধ্যে, বা যে পেজটা ডিজাইন করেছি ওই পেজের মধ্যে, আচ্ছা, আচ্ছা। যদি কোনো চেঞ্জ লাগে, সেটা হোক 1 মাস পরে, হোক বা 1 বছর পরে, হুম, যদি সে আমার কাছে আসে আমি করে দেবো। যদি অন্য কোনো পেজ বা অন্য কোনো ওয়েবসাইট হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি সার্চ করবো। রাইট। অ্যান্ড আমি ট্রাই করি, যদি একটা বায়ারকে কাজ ডেলিভারি দেওয়ার পরে ওকে বলে দিই যে আমি এই কাজগুলো পারি, যদি তোমার যদি লাগে ভবিষ্যতে আমার কাছে আসবা। পরে চমৎকার। সে বলে ডেফিনেটলি আসবে, ওই সময় আসে, পরে আমাকে নক করে, আবার হচ্ছে হলো কাজ করে। কাজ করে। আর আমার লং টার্ম ক্লায়েন্ট একটা আছে অলরেডি, সে রেগুলার আমাকে প্রজেক্ট দেয় মান্থলি। লাইক এখন রিসেন্টলি একটা লং টার্ম করছি একটা ক্লায়েন্টকে, যদিও ওর সব কাজে আমি আউট অফ মার্কেট প্লেস নেই, আচ্ছা, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট অ্যান্ড পেমেন্ট সব বাইরে। ও এখন আচ্ছা, আচ্ছা। মোটামুটি মান্থলি আমাকে $1,500 মান্থলি মান্থলি দিবেই যেমন চমৎকার, চমৎকার। একটা ক্লায়েন্ট থেকে। এই পাশাপাশি ফাইবার আপওয়ার্ক আছেই। আছে, ঠিক আছে, চমৎকার। কেমন আছে জানতে চাচ্ছে সৌরভ ভাইয়া, ভালো আছে ভাইয়া। আচ্ছা, থ্যাংকস ভাইয়া। সিএমবি 365 স্টুডেন্ট, লং টার্ম কনফিউশন দূর করলেন, ওকে, থ্যাংক ইউ। ফাইবারে কয়টা অর্ডার পাইলে রেগুলার অর্ডার, এটা আসলে ডিপেন্ড করে অ্যাকাউন্টের উপরে, ক্যাটাগরির উপরে। সাধারণত 4টা 5টা কাজ কমপ্লিট করে ফেলে লেভেল 1 হয়ে গেলেই তখন মোটামুটি রোল আউট শুরু হয়ে যায়, ঠিক আছে, ক্লায়েন্ট আসা শুরু হয়ে যায়। আচ্ছা, এই এআই এর যুগ এখন, হ্যাঁ রায়হান, এআই এর যুগে এসে তোমরা আসলে এখন মানে কি কি ইম্প্যাক্ট ফেস করতেছো, যেটা আহ, মানে আগে ওইরকম ভাবে ফেস করো নাই, যেটা ইম্প্যাক্ট মনে হইতেছে তোমার কাছে, মানে ক্লায়েন্ট এন্ড থেকে কি মনে হয় তোমার কাছে? এআই সময় যেদিকে আমাদের জন্য অনেক ভালো হয়েছে এক কথা বলতে গেলে, কারণ আগে যখন শুরু করছিলাম ওই সময় তো এআই ছিল না। আর ছিল ওই না। সময় বায়ারকে জিজ্ঞেস করা লাগতো যে তোমার কন্টেন্ট আছে কিনা, রাইট। লাইক টেক্সট ইমেজেস আছে কিনা। এআই আসার কারণে বর্তমানে ওইটা কোনো ক্লায়েন্টকে জিজ্ঞেস করা লাগে না, জাস্ট জিজ্ঞেস করে যে প্রোডাক্ট, যদি প্রোডাক্টের কোনো ডিটেলস থাকে ওইটুকু দাও, বাকি দায়িত্ব আমার। লাইক স্টোর কমপ্লিট A to Z, যা লাগবে সব এটা আমার। আর পাশাপাশি এআই আসার পরে যেটা মেইন ইফেক্ট পড়ছে, সেটা হলো লাইক যে কাজগুলা মানুষ ইজিলি করতো, লাইক ডাটা এন্ট্রি, বেসিক ল্যান্ডিং পেজ, একটা ফর্ম ডিজাইন, রাইট, এই কাজগুলো এআই উইদিন লাইক ফিউ মিনিটস করে এআই করে দিচ্ছে। দেয়। যার কারণে এই টাইপের সার্ভিস যারা দেয়, তাদের কাজ একদমই কমে গেছে, নাই বললেই চলে। ভেরি ট্রু, ভেরি ট্রু। তার মানে আসলে আমরা এখন আমাদেরকে আসলে যুগের সাথে আপডেটেড থেকে বুঝতে হবে আসলে, মানে বেসিক তো আমার সব লাগবে, আমরা কোডিং করি, সিএমএস এ কাজ করি, হ্যাঁ, বেসিক তো লাগবেই আমাদের। এখন ধরা যাক আমি একটা এইচটিএমএল দিয়ে, একটা সিএসএস দিয়ে বা টেলভিন দিয়ে আমি একটা
ল্যান্ডিং পেজ আগে বানাইতাম, হ্যাঁ? যেটা আমি ভালো রকমের চার্জ করতাম মার্কেট প্লেসে। এখন সেটা যেহেতু আসলে এআই করে দিচ্ছে, তাহলে আমার সার্ভিসগুলোকে আসলে একটু মাইগ্রেট করতে হবে। মানে এরকম না যে আমার আসলে এই সেক্টরটাতে আমি আর কাজই করতে পারবো না, এরকম না। সার্ভিসটাকে মাইগ্রেট করতে হবে মানেটা কি, আমার আসলে এখন একটু ডিফারেন্ট কিছু সার্ভিস এক্সপ্লোর করতে হবে যেগুলোতে আসলে হিউম্যান টাচের দরকার আছে। এআই যতটাই করুক, আমাদের হিউম্যান টাচ যেখানে লাগতেছে, বা যেমন আমি যদি এখন বলি, আমি ধরা যাক আমি একটা ইউআই ডিজাইন দিয়ে উদাহরণ দিই। ধরা যাক আগে ইউআইটা আমরা 100% ফিগমা বেসড ছিল। আমাদের অনেকজন আসলে ইউআই ডেভেলপার ছিল যারা একটা ওয়েবসাইটের বেসিক কনস্ট্রাকশন তৈরি করে দিত, পরে সেটা আমরা ডেভেলপ করতাম। তো এখন এআই আসার পর কি হলো, কমপ্লেক্স কিছু জিনিস ছাড়া বা মোটামুটি লেভেলের একটা ইউআই কিন্তু আমরা লাভেবল বলি, ইউএক্স পাইলট বলি, হ্যাঁ, গ্রক বলি, এই এআই টুলগুলো দিয়ে আসলে এখন আমরা জেনারেট করে ফেলতেছি। তার মানে কি, যে আসলে একদম বেসিক লেভেলের একটা ইউআই ডিজাইন করতো, তার জন্য কিন্তু এই যে এই সেটটা অফ হয়ে গেল। তাহলে আমার আসলে কি করতে হবে, মানে কমপ্লেক্স ডিজাইন, ই কমার্স বলি বা অন্যান্য যে সমস্ত বড় সেক্টরগুলো আছে, কমপ্লেক্স ডিজাইনগুলো আরো বেটার করে আসলে সাজাইতে হবে যদি এই সেক্টরটাতে টিকতে চাই। সেম ওয়েতে আমরা কোডিং বলি, সিএমএস বলি, এই সমস্ত জায়গাতে যে সমস্ত কাজগুলো খুব সহজে এআই করে দেয়, এগুলোকে আসলে বাইপাস হয়ে যাচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের অবশ্যই এমন কিছু শিখা লাগবে যেখানে আসলে আমার বাইপাস হতে হয় না। কাজ টাজ কমে গেছে, আমি সবই করে দিতেছি, এই ব্যাপারটা এরকম না। সব জায়গায় আসলে হিউম্যান টাচের দরকার আছে। সেটা আচ্ছা, অবশ্যই। এক্স্যাক্টলি, অনেকে আসলে এই জিনিসটাকে থিঙ্ক করে অন্যভাবে, যে ডেভেলপমেন্ট সেক্টর, ডিজাইন সেক্টর বা অনেকগুলো সেক্টরই মনে করতেছে যে এআই দিয়ে 100% রিপ্লেস। এরকম না ব্যাপারটা, কিছু সার্ভিস রিপ্লেসড হয়েছে, বাট আমাদের পুরো সেক্টরটা রিপ্লেস হয়নি। এই জন্য আসলে আমরা ওর কাছ থেকে একটু জানলাম আর কি। আচ্ছা, আপওয়ার্কে তুমি যখন, মানে তোমার বিট থেকে, আপওয়ার্কে একটু চলে আসি, 5 এখন কথা হইলো, বিট থেকে বেশি কাজ আসে না মানে প্রোফাইল বুস্টিং থেকে বেশি কাজ আসে, নাকি তোমার প্রজেক্ট থেকে বেশি কাজ আসে? মানে অনেক ধরনের আসলে তো কাজ আসে, বাট তোমার আসলে কোনটা ফেভার করছে আপওয়ার্কে? হ্যাঁ, বিট থেকে বেশি কাজ আছে আপওয়ার্কে। বিট আবার থেকে হচ্ছে হলো প্রপোজ। প্রোফাইল বুস্টিং থাকেই। সেক্ষেত্রে প্রোফাইল বা ভিজিট করে। যদিও আপওয়ার্কে আমি টপ রেট পাইছি, বাট খুব বেশি প্রজেক্ট করা হয়নি। কারণ আপওয়ার্কে আমি শুরু করছি 26শে জানুয়ারি থেকে। যদিও আপওয়ার্ক আগে থেকে খুলে রাখছিলাম। কিন্তু জানুয়ারি থেকে আমি প্রপারলি নিচ্ছি এইটা, দেন শুরু করছি। চমৎকার, চমৎকার। জিল্লুর রহমান ভাইয়া, আসসালামু আলাইকুম। মিনহাজুল আসিফ ভাই, আপওয়ার্কে টপ রেট প্লাস ফ্রিল্যান্সার, কনগ্রাচুলেশনস। প্রথম দিকে যখন কাজ শুরু করি তখন আপনার একটা ভিডিও দেখে কাজ ডেলিভারি করেছিলাম। আচ্ছা, সেই দেখে ক্লায়েন্টের সাথে 3 বছর কাজ করছি। ওহ গ্রেট, অনেক ভালোবাসা জানাইছে, থ্যাংক ইউ। আমাদের যারা আসলে ফুল কোর্সটা আমাদের আসলে পারচেস করতে পারে না, তাদের জন্য কিন্তু আমাদের আসলে কোডবেন বিডি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমাদের প্রায় জি ভাই। 3,500-এর উপরে ভিডিও আছে। সো স্টার্ট করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল যথেষ্ট মানে হেল্পফুল অ্যাকচুয়ালি, এবং আমাদের আপনার লাইভ অনেক ভিডিও দেওয়া থাকে। হ্যাঁ, জি, রাখেন। আপনার ইউটিউব থেকেই ভিডিও দেখে আজিজুল এখন টপ রেটেড। যদিও আমি ওকে গাইড করছি সবকিছু। লাইক গাইড করছি কোনটার পর কোনটা করবে, কি করবে। ওকে এই সেক্টরে নিয়ে এসেছি আমি টোটালি। দেন ও এখন টপ রেটেড। আমি যেদিন টপ রেটেড পাইছি তারপর দিন ও পাইছে কয়েকদিন পাইছে, চমৎকার। ফাইবারে। তো এটা আসলে নিজের ইচ্ছার বিষয় আসলে, হ্যাঁ, মানে অনেকে একদম, আমি যদি ওয়ান অন ওয়ান আমি গাইডলাইন দিই বা কোর্সও করাই, বা আমার এখানে যদি বসেও থাকে, আমি গাইডলাইন দিলাম, সে আসলে ফলো করলো না বা তার ধৈর্য নাই, আমি কোনোভাবে ওর আসলে, মানে কোনোভাবে আসলে ওর আউটকাম বের করতে পারবো না। বাট যার ইচ্ছা আছে, সে কিন্তু ফ্রি রিসোর্স দিয়ে আসলে সাকসেসফুল হচ্ছে। সো জি। টোটালি ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্টস, যে আসলে কে কিভাবে ইউটিলাইজ করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ জিলুর। আচ্ছা, জামির ভাইয়া ভালোবাসা জানাইছে, চমৎকার। আচ্ছা, এখন আমরা আপওয়ার্কে যদি একটা প্রপোজাল পাঠাইতে যাই, স্ট্র্যাটেজিটা কি তোমার, মানে স্টেপটা যদি বলতে, আসলে প্রথমে কি লেখো, মাঝখানে কি লেখো? কারণ এখন অনেকের কমপ্লেন হচ্ছে, ভাই 20টার উপরে কাভার লেটার পাঠাচ্ছি, মানে প্রপোজাল সেন্ড করতেছি, বাট একটাও ক্লায়েন্ট ভিউ করতেছে না। তোমার কাছে আসলে কি মনে হয়, কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত? আমার ভাই মেইন স্ট্র্যাটেজি হলো আমি আপওয়ার্ক প্রপোজাল যেটা বার পাঠাইছে ওইটা ভালোভাবে অ্যানালাইসিস করি। আচ্ছা। দেন ওর যে মেইন ফোকাস পয়েন্ট যেটা ওর, ওইটা আমি হুম আগে হুম। বুঝি। বোঝার পর মেইন ফোকাস পয়েন্টটা আমি সবার আগে মেনশন করে দিই। দেন আমার সম্পর্কে যদিও ওইভাবে লিখি না, কারণ আচ্ছা। সে অলরেডি আমার প্রোফাইলে দেখতে পাবে আমি কেমন কাজ করি বা কি করি। সে অলরেডি ট্রু, জানে। আমি ট্রু। তার কাজ সম্পর্কে প্রপারলি অ্যানালাইসিস করে দেন কিভাবে কাজ করব এটা মেইনলি, অ্যান্ড লাইক ২-৩টা রিলেটেড কাজ লিঙ্ক অর সামথিং লাইক দ্যাট আমি সেন্ড করে আচ্ছা, তাকে দিয়ে দিই। অ্যান্ড সেখান থেকে প্রোফাইল ভিউ, দেন ইন্টারভিউ, তারপর হায়ার। চমৎকার, চমৎকার, ভেরি নাইস। আর
রিলেটেড পোর্টফোলিওর একটা ব্যাপার তো থাকেই। পোর্টফোলিওগুলো তো তুমি শেয়ার করো ওই ক্লায়েন্টের সাথে, তাই না? এটাও জি খুব ভাই। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। অর্থাৎ আমি যেই রিলেটেড কাজে বিট করতেছি সেই রিলেটেড প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স থাকলে সেটা অবশ্যই শেয়ার করতে হবে। জি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের আমরা যখন এই যে ফ্রিল্যান্সিং করি, অনেকের আসলে থিঙ্কিং সারা রাত জাগতে হয় আমাদের বা সারা রাতে কাজ করতে হয়। তো এই ব্যাপারটা কি 100% সত্যি না? এটা আসলে তোমার ক্ষেত্রে কেমন কাজ করে? মানে এক আমি একজনের কাছে ভাইয়া ক্ষেত্রে আমি এক পাইছি। তোমার জি, ক্ষেত্রে আসলে সেটা তো কি? অবশ্যই। আমি মেইনলি দিনে একটু ঘুরে বেড়াতে ভালোবাসি। দিনে ঘুরে বেড়াই, রাতে কাজ করি। মেইন কাজ আমি রাতেই করি। চমৎকার, লাইক চমৎকার। যদি কাজ ওইভাবে নাও থাকে, তারপর রাতের বেলা আমি বেশিরভাগ কাজ করি। বেশিরভাগ কাজ করি। আর হচ্ছে চমৎকার। হলো জি ভাই। আচ্ছা, তো মানে এটা কিন্তু এরকম যে মার্কেট প্লেসে যদি আমরা ইউএস ইউকে ক্লায়েন্টগুলো টার্গেট করি, সন্ধ্যা ৭টা ৮টার পর থেকে শুরু করে একদম ভোর ৫টা ৬টা পর্যন্ত এই ক্লায়েন্টরা অ্যাক্টিভ থাকে। জি। সো আমাদের এই সন্ধ্যার পর থেকে আসলে প্রেশারটা আসা শুরু হয়। সো জি। সো এই টাইমটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, মানে আমি ঘুমায় রইলাম, ওই টাইমে আমার একটা ক্লায়েন্ট প্রোফাইল আমার র্যাঙ্কে আছে, একটা ক্লায়েন্ট মেসেজ করলো, আমি রিপ্লাই করতে লেট করে ফেললাম, সকালে উঠে রিপ্লাই করলাম। সো অন দ্যাট কেস যেটা হয়, আমাদের ওই ফাইবার দেখলো এটা তো আমি ক্লায়েন্ট দিতেছি, কিন্তু ও তো কনভার্ট করতে পারতেছে না। তখন কি হয়, অন্য কোনো ফ্রিল্যান্সারের কাছে সে অর্ডারগুলো চলে যায় বা ক্লায়েন্টগুলো চলে যায়। জি। সুতরাং আমাদের একটু প্রথম দিকে রাত জাগতে হবে, আর কারো যদি ওর মতো রাত জাগার অভ্যাস থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা আচ্ছা, একটু ডিফারেন্ট একটা লাইফ। আচ্ছা, তো ঘুমাও কখন জানতে আমার ভাইয়া চেয়েছে ইউটিউব থেকে একজন। আমার ভাইয়া রাত জাগাটা শুরু হয়েছে আমার মেস লাইফ থেকে। কারণ মেস লাইফে তখন আচ্ছা, ফ্রেন্ডরা ছিলাম, সবাই আড্ডা দিতাম। এমনি রাত ২টা ৩টা বাজতো। দেন তারপর ঘুমাই যেতাম। এখন যদিও আমি খুব রাত পর্যন্ত কাজ করি না, ১টা ২টা সর্বোচ্চ ৩টা এর মধ্যে ঘুমাই যাই পড়ি। আর আচ্ছা, যদি ক্লায়েন্টের কাজের চাপ থাকে, সেক্ষেত্রে হয়তো বা সকাল হয়ে যায়। রাইট। এখনো কি নিজের হাতে সব কাজ করো? টপ রেটেড ২টা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ২টা মার্কেট প্লেসে ৭০০ উপরে কাজ কমপ্লিট করছো, নাকি শুধু ক্লায়েন্ট কমিউনিকেশন গুলো করো, তোমার টিম মেম্বার তোমার কাজগুলো উঠায়? আমি ভাইয়া ক্লায়েন্ট কমিউনিকেশনও করি, মোটামুটি এবেলে কাজও করি। পাশাপাশি টিম মেম্বার আছে, ওরা ওরাও কাজ করে। সবাই মিলেমিশে যেটা আর কাজ কি। দেখি যে একটু কমপ্লেক্স, যেটা কাজ দেখি একটু কমপ্লেক্স, ওইটা আমি নিজে হ্যান্ডেল করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো টিম ম্যানেজ করার ক্ষেত্রে তুমি কিছু স্ট্র্যাটেজি যদি শেয়ার করতাম, মানে ধরো অনেকে থাকে না যে টিম মেম্বারকে দিয়ে আসলে অন টাইমে কাজ উঠাইতে পারে না, অন সাইটে যারা কাজ করে বা অফিসে এসে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই প্রবলেম ফেস করে অনেকে। আবার রিমোটলি তো আরো প্রবলেম, রিমোটলি তো সেক্ষেত্রে দুদিন পরে কাজের ডেলিভারি ওর হাওয়া, কোনো খবর নেই। তো তুমি এরকম কিছু ফেস করছো কিনা, বা তুমি টিম ম্যানেজমেন্ট কিভাবে করো? ওইরকম করছি ভাইয়া ফেসবুক। আমি হায়ার করছিলাম ২ জনকে ৩ বার রিমোটলি কাজ করার জন্য। পরে ৩ টা অর্ডারই আমার ক্যানসেল। ঠিক টাইম কাজ দিতে পারেনি। আচ্ছা পাশাপাশি আচ্ছা। ক্লায়েন্ট কাজ পেয়ে স্যাটিসফাইড না। সেক্ষেত্রে আমি রিমোট ওইভাবে আর কাজ করাই না। এখন যা করি টিম মেম্বার দিয়েই নিজেই অফিস বা বাসায়। চমৎকার। আর টিম মেম্বার ম্যানেজ করা বলতে আমি কাজ বাইরে থেকে নেই, প্রজেক্ট নেই। দেন প্রপার সব ডকুমেন্ট বুঝাই দেই। সে কাজ করে। দেন আমি কাজ নিয়ে কাজ আবার চেক করি। চেক করার পরে যদি কোনো চেঞ্জ লাগে আমি নিজে করি। দেন বায়ারকে ডেলিভার করি। ভেরি নাইস। আমার নিজের হাতে আসলে সবকিছু থাকতেছে, টিম কাজ জি, উঠাচ্ছে, বাট আমার ডেলিভারি আমার হাতে। আমি জানি কমিউনিকেশন আমি কি করছি, সেই অনুযায়ী আউটকাম আমি রেডি করতে পারছি কিনা, এটা পুরোটা চেক করে ফাইনালি আমি ডেলিভারি করি। এটাই আসলে জি, হওয়া উচিত। একজন ভালো ফ্রিল্যান্সার যতই টিম থাকুক, তার 100% টিমের উপর আসলে ট্রাস্ট না করে আমার আসলে নিজের কিছু হ্যান্ড টাচ থাকা উচিত, কারণ দিন শেষে প্রোফাইলটা কিন্তু আমারই, তাই না? চমৎকার। আচ্ছা, জেসমিন আক্তার আপু কোশ্চেন করছে একটা, ফাইবারে 4টা অর্ডার কমপ্লিট করছি, তার মধ্যে 3টা অর্ডার একই ক্লায়েন্টের। ফার্স্ট অর্ডার কমপ্লিট করার পর 3 স্টার রিভিউ দিছিল, বাকি 2টাতে কোনো রিভিউ দেয়নি। রিভিউ চাইছে, বাট শেয়ার দ্য লিঙ্ক ফর রিভিউ। আচ্ছা, সে নতুন ক্লায়েন্ট ছিল। আচ্ছা, রিভিউ কিভাবে দিতে হয় জানে না, ততক্ষণ রিভিউ দেওয়ার সময় শেষ। আচ্ছা, যাই হোক, ওই রিভিউ না পাওয়ার কারণে যেটা হচ্ছে যে আগে ফার্স্ট অর্ডারটা যেহেতু 3 স্টার খেয়ে গেছি, যার কারণে হইতে পারে আমার অ্যাকাউন্টটা ডাউন। রিকভার করার জন্য যদি লোকাল কোনো ক্লায়েন্ট থাকে পরিচিত, বা অনেক সময় অনেকের হাতে অনেক ধরনের ক্লায়েন্ট থাকে, এদেরকে যদি একটু ফাইবারে আর 4-5টা অর্ডার যদি একটু পুশ করা যায়, 4.7 4.8-এ রিভিউটা নিতে পারলেই আই হোপ অ্যাকাউন্টটা আবার গ্রো করা শুরু করবে জেসমিন।
নতুন যারা এই সেক্টরে আসতে যাচ্ছে, রায়হান তুমি নিজে অনেকগুলো অ্যাকাউন্ট গ্রো করছো, তোমার টিম মেম্বার, তোমার ফ্রেন্ড, তোমার সার্কেলের অনেকেই টপ রেট ফ্রিল্যান্সার বা ভালো একটা স্টেজে আছে, নিজের জি হাতে ভাই। তাদেরকে গাইড করছো, সেটা আমি জানি। রংপুরের একটা বিশাল কন্ট্রিবিউশন তোমার আছে ফ্রিল্যান্স সেক্টরে। সো নতুন অ্যাকাউন্ট এখন গ্রো করতে আসলে কেমন ধৈর্য পেশেন্স থাকা লাগবে, বা কিভাবে শুরু শুরু করা লাগবে, একটু যদি নতুনদের জন্য গাইডলাইন দিতা। বা নতুন যারা আছে, সব থেকে বড় কথা যেটা হলো ধৈর্য লাগবে। কারণ বর্তমান এমনি এই সময়টা অন্তত ওয়ারের সময়, যুদ্ধ পরিস্থিতি, ক্লায়েন্ট একটু কম, এই সময়ে নতুনদের ধৈর্য ধরা লাগবে মাস্ট। পাশাপাশি তারা ফাইবারে শুধু গিগ খুলে রেখে দেবে, এটাতে কাজ হবে না। সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে হলো আউটসাইডে মার্কেটিং করা লাগবে, হোক লিঙ্কডইন, ইনস্টাগ্রাম বা এনি আদার সোশ্যাল মিডিয়া। চমৎকার। যখন মার্কেটিং করবে সেখান থেকে যদি দুই একটা বায়ার নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে বায়ার ফাইবার তাদেরকে রিকমেন্ড করবে, লাইক এ আমাকে একটা বায়ার দিয়েছে, আমি তাইলে একে দু একটা সুযোগ দিয়ে দেখি। True. যদি ভালোভাবে কমপ্লিট করতে পারে, দেন অবভিয়াসলি সে ভালো কিছু করবে ইনশাল্লাহ। ভেরি নাইস একটা স্ট্র্যাটেজি আমরা শুনলাম ওর কাছ থেকে। আচ্ছা, সো ফ্যামিলি কন্ট্রিবিউশন, আমি জানি তোমার বাবা আসলে অনেকদিন ধরে আসলে জায়গা জমি এই ধরনের জিনিস নিয়ে আসলে ব্যস্ত বা কাজ করতেছে। সেক্ষেত্রে আসলে তিন বোন এক ভাই তোমরা, এবং রিসেন্টলি বিয়ে করছো। সো বিশাল দায়িত্ব, ফ্যামিলি কন্ট্রিবিউশন পুরাটাই আসলে এখন ম্যাক্সিমামই আসলে তুমি করতেছো বা দেখতেছো। কেমন ফিলিং হচ্ছে, বা সামনে জি কি ভাই, কি প্ল্যান আলহামদুলিল্লাহ আছে? ভাইয়া, অনেক ভালো। সবাইকে বাসায় নিয়ে চলতে পারি, এটা একটা গর্বের বিষয়। কারণ True. কখনো ভাবতামও না যে আমি এরকম কিছু করতে পারবো, বা কারণ আমার বাকি সব ফ্রেন্ড বর্তমান জব সেক্টরে, আর জবের স্যালারি আহামরি খুব বেশি দিচ্ছে না। Very true, very true. যদি আমি ওই সেক্টরে যাইতাম, সেক্ষেত্রে আমার ফ্যামিলি চালা অন্তত লাইক অনেক কঠিন হয়ে যেত। কঠিন। কারণ আমার বাবা কৃষিকাজে করে, যদি এখন বর্তমান বাড়ি যা আছে দেখাশোনা করে। আর আমাদের হচ্ছে হলো ধান মাড়াই মেশিন আছে একটা, আচ্ছা মেশিন ছিল আগে থেকেই, লাইক আমি যখন ছোট তখন থেকে আছে আচ্ছা আচ্ছা ধান মাড়াই মেশিন। ওইটাতেও আমি লাইক 18-19-এর দিকে আমি নিজেও কাজ করছি। আচ্ছা আচ্ছা। বাট এখন আলহামদুলিল্লাহ কোথাও যাওয়া লাগে না, আমার বাবাও মেশিনে যায় না। মেশিন এখন ছেলে রাখা আছে, ওরা নিয়ে যায়, ওরা চালায়। পরে শুধু হিসাবগুলো করে বাবা, টাকা ওঠায় বাবা, ওদেরকে টাকা দেয়, এইসব চলতেছে। চমৎকার, খুবই চমৎকার একটা ইন্সপায়ারিং গল্প। তো এটা আসলে মানে সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আমার নিজের ক্ষেত্রেও 2013 পর্যন্ত আমি আসলে জব যখন করছি, জবের পর আমি দেখলাম যে আসলে আমি জবে যে আর্নিংটা করতাম, ভালো অ্যামাউন্ট আর্ন করতাম, বাট তার পাশাপাশি ফ্রিল্যান্সিং 4-5 ঘন্টা করেও দেখা গেছে যে তার কাছাকাছি বা সমান আর্ন করতেছি, বাট আনস্টেবিলিটি ছিল। কখনো ভালো আর্নিং হয়েছে, জি কখনো ভাই। কম আর্নিং হয়েছে মার্কেট প্লেসে। বাট যখন একটা স্টেবল কন্ডিশন চলে আসছে, তখন আমি বাসায় জানাইলাম আমি আসলে, তখন তো আসলে ফ্রিল্যান্সিং 2013 কথা বলতেছি, ফ্রিল্যান্সিং করবে এই জিনিসগুলা মানুষের মাথায় ছিল না, সেক্টরটা সম্পর্কে আইডিয়া ছিল না। এখন তো গভর্নমেন্টের অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, অনেক কোর্স, মানুষজন, অনেক ফ্রিল্যান্সার আশেপাশে সবাই দেখতেছে, দে আর ডুইং গুড। সো তখন এই ফ্লোরিশ ব্যাপারটা ছিল না। তো আমার খুব মানে কষ্ট হয়েছে আসলে ফ্যামিলিকে ম্যানেজ করতে। তো একদিন আসলে অফিসে সবকিছু জমা টমা দিয়ে রিজাইন দিয়ে আসছি। এসে বাসায় বলছি যে আমি ফ্রিল্যান্সিং করবো, আমি আর জব টব করতেছি না। বাসায় তো অনেক রাগ, মানে সবাই অনেক রাগ করছে। আস্তে আস্তে কি করলাম, আমি কন্ট্রিবিউশন করা শুরু করলাম, ছোট ছোট কিছু কন্ট্রিবিউশন, ছোট বোনের ভার্সিটির পেমেন্ট দিচ্ছি। এরপরে হচ্ছে বাজার টাজার করতেছি। তো যখন আসলে কন্ট্রিবিউশনের অ্যামাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন সবাই খুশি, ঠিক আছে চলো। তারপর আমার টিম নিয়ে যাত্রা শুরু। তো এই যে ফ্যাক্টর গুলা, এগুলো আসলে ফ্যামিলিতে যখন আমরা কন্ট্রিবিউট করতে পারি এজ এ ফ্রিল্যান্সার, এটা সবসময় গর্বের বিষয়। এবং আমাদের সবার উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যারা আছি এই জিনিসটা কন্ট্রিবিউট করা উচিত। আচ্ছা, এবার ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু জানতে চাবো, এবং তোমার ফিউচার প্ল্যান জানতে চাবো। হ্যাঁ, সো হোয়াট আর ইউর ইনভেস্টমেন্টস, যেখান থেকে আসলে আর্নিং আসছে, ইউর ডুইং গ্রেট আর্নিং, যেটা আমি আসলে লাইভে এক্সপ্লোর করতেছি না। সো হোয়াট আর দ্য ইনভেস্টমেন্টস, মানে কোথায় আসলে তুমি কি কি করতেছো, জায়গা জমি বা বাসা করার প্ল্যান, আর ফিউচার প্ল্যানটা কি তোমার আসলে? আমার ভাই ফিউচার প্ল্যান হচ্ছে হলো, ফিউচার দিয়ে শুরু করি। ফিউচার প্ল্যান আমার বিজনেস করা। আচ্ছা সেক্ষেত্রে সেটা টোটালি অনলাইন বেসড, লাইক অফলাইন না। আমি অনলাইন বেসড বিজনেস করব। আর পাশাপাশি একটু জায়গা জমি কিনতেছি, ট্রাই করতেছি আচ্ছা আচ্ছা। কেনার। অ্যান্ড দেখি ইনশাল্লাহ সামনে আরো জায়গা জমি কিনবো।
আরেকটা বিষয় ভাই আমি শেয়ার করি। যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি, আমার এলাকায় এটা সম্পর্কে কেউ বুঝতোই না। বুঝতে রাইট। যখন আমি বাসায় ওয়াইফাই যখন নেই ওই সময়, লাইক ওয়াইফাই যখন ফাইবার আমার বাসায় টানাই, আচ্ছা, আচ্ছা। তখন অনেকে বলে যে এটা কি করবে? অনেকে অনেক কথা বলছে ওই সময়। বাট এখন তারা নিজেরাও রিয়ালাইজ করে অ্যান্ড নিজেরাও চায় যে তাদের ফ্যামিলির কেউ আসুক অ্যান্ড এই সেক্টরে কাজ শিখে দেন সাকসেস হোক। True. চমৎকার। টিম বড় করা নিয়ে কোনো প্ল্যান আছে কিনা? একদম লাস্টে চলে আসছি আমরা লাইভের। জি ভাই, টিম বড় করার প্ল্যানিং আছে। সেক্ষেত্রে ফাইবার আপওয়ার্কের পাশাপাশি আমি আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট মোটামুটি লেভেলে ম্যানেজ করতেছি। যদিও কিছুদিন সময় লাগবে, বাট আস্তে আস্তে ইনশাল্লাহ আরো ভালো একটা পর্যায়ে নিয়ে যাবো। চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আমরা আসলে মোটামুটি একটা লং লাইভ কন্ডাক্ট করলাম, প্রায় 40 মিনিটের একটা লাইভ। এবং আমরা আসলে অনেক কিছু শিখছি, তাই না? আজকে লাইভ থেকে জি ভাই। আমরা মোটিভেশনের ব্যাপার-স্যাপার জানছি, টেকনিক্যাল কিছু জিনিসপত্র জানছি। এবং রায়হান কিন্তু অনেক হেল্পফুল মাইন্ডেড একজন ফ্রিল্যান্সার। সো যারা আসলে নতুন বা কোনো জায়গায় আটকে যাচ্ছি, ইন দ্যাট কেস ইউ ক্যান নক হিম। আমাদের সাকসেস স্টোরিজ গ্রুপে ওখানে অনেকগুলো পোস্ট আছে। সো আশা করি সে তোমাদেরকে অবশ্যই হেল্প করবে। জি এবং ভাই, ইনশাল্লাহ অবশ্যই। অবশ্যই। এবং থ্যাংক ইউ রায়হান ফর ইউর টাইম। অনেক মানে ব্যস্ত সময় থেকে আসলে আমাদেরকে সময় বের করে এত সুন্দর একটা লাইভ কন্ডাক্ট করার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। ইনশাল্লাহ ঢাকায় যদি আসলে ওকে ভাই, দেখা হবে, বা আমরা অ্যাকচুয়ালি প্ল্যানিং টু গো ইনশাল্লাহ ভাই। রংপুর এন্ড আমাদের একটা ফ্রিল্যান্সার মিটআপ করবো আমরা হয়তো এই বছরই। আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টে আসলে আমরা ফ্রিল্যান্সার মিটআপ করি। আমাদের যাদের ওল্ড স্টুডেন্ট আছে, নতুন যারা আছে, সবার সাথে একটা বন্ডিং ক্রিয়েট করে দিয়ে আসি আমরা জি ডিস্ট্রিক্ট ভাই, টু ডিস্ট্রিক্ট। সো ইনশাল্লাহ এবার রংপুরে দেখা হবে। থ্যাংক ইউ রায়হান ফর ইউর টাইম। তোমার ইনশাল্লাহ ভাই। ফ্যামিলির জন্য শুভকামনা, তোমার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ।